জীবনে চলার পথে বাধা তো আসবেই, আসতেই পারে। তাই বলে কি থেমে যাবেন? মোটেও না। যেখান থেকে বাধা আসবে ঠিক সেখান থেকেই কিন্তু জীবনটা আবার নতুন করে শুরু করতে হবে। জীবন যা দেয় তার জন্য আপত্তি করবেন না, বরং জীবনকে আরও উন্নত করুন এবং নতুন কিছু তৈরি করুন। নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে করে মানুষ আপনার কাছ থেকে কিছু শিখতে পারে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কী অবস্থা? কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন। আমি মিতা, বাংলাদেশের একটি ছোট্ট নগরী, আর আমার একান্ত প্রিয় আমার প্রাণের শহর বরিশাল থেকে নতুন আরও একটি দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো আজকেও কিন্তু কিচেন থেকে শুরু করেছি। আর এখানে কিন্তু টমেটো অনেকগুলো কিনেছি আর সেগুলোই ধুয়ে নিচ্ছি। আসলে এখন টমেটোর দাম যেহেতু একটু কম, এর জন্য ভাবলাম বেশি করে টমেটো নিয়ে একটু ফ্রিজিং করে রাখবো। তো সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করার জন্য চলে এসেছি যে কিভাবে টমেটোটা আমি ফ্রিজিং করি সেটাই। আর আজকে কিন্তু একদমই অন্যরকম একটি ব্লগ শেয়ার করব। তো আসলে আমরা যারা গৃহবধূরা বেশিরভাগ সময় দিনের বেলা রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকি, তাদের যদি দেখা যায় সকালবেলা অন্য কোনো কাজ পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের খুবই প্রবলেম ফেস করতে হয়। দেখা যায় সকালবেলা রান্নাও করতে হবে অথচ বাহিরেও কাজ থাকে। তো আজকে আমি সেটাই শেয়ার করব কিভাবে সকালবেলা যদি খুব তাড়াতাড়ি রান্না করতে হয় আমার, বা বাহিরে কোনো কাজ থাকে, সেক্ষেত্রে আমি কি করি, কিভাবে আগের দিন রাতে কাজ গুছিয়ে রাখি। আর আগের দিন রাতে এভাবে যদি কাজ একটু গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু সকালবেলা রান্না করতে আধ ঘন্টা টাইমও লাগে না। আমি কিন্তু এখানে কাজ করতে করতে টমেটোগুলো ফালি ফালি করে কেটে নিয়েছি, আর ওভাবেই আমি ফ্রিজে রেখে দেব। আর সেই সাথে গত বছরের কিছু আম ফ্রিজিং করছিলাম, তো ওই আমগুলো কেটে রেখেছি। এবছরে আর কি এই টাইমটায় যেহেতু পাকা আম পাওয়া যায় না, তো পাকা আমের চাটনি কিন্তু বেটাইমে খেতে বা আমার বাসায় খুব চলে যখন তখন। তো এর জন্যই আমি পাকা আমটা ফ্রিজিং করে রাখি। দেখা যায় যখন তখন আমার হাজব্যান্ড আমের চাটনি বা টক জাতীয় যে কোনো ফলের চাটনি খেতে পছন্দ করে। আর সেই সাথে আমি কিন্তু কিছু আমরাও ফ্রিজিং করে রেখেছিলাম। তো এগুলো ফ্রিজিং করে রাখার ফলে যখন তখন দেখা যায় ফ্রিজ থেকে নামিয়ে চাটনি করতে খুব সুবিধা হয়। তো আম যখন না থাকে তখনও কিন্তু চাটনি করতে পারি, এর জন্যই আর কি ফ্রিজিং করে রাখা। আর আমি কিন্তু খাবার দাবার ফ্রিজিং করে রাখতে বেশ পছন্দ করি। তো যখন যেটার মৌসুম চলে সেই সময়টা, যখন ওইটা খুব একটু কম দাম থাকে, ওই টাইমটায় আসলে ফ্রিজিং করে রাখি। আর এগুলো ফ্রিজিং করে রাখতে গিয়ে বা টমেটোগুলো ওইভাবে রাখতে গিয়ে কিন্তু আমার চারপাশে একদম টমেটোর দাগ পড়ে গিয়েছিল। তো জানালার এইখানটায়ও দাগ পড়ে গিয়েছিল, আর বেশ কিছু বাসনকোসন জমেছিল, তো ওগুলোই ধুয়ে নিচ্ছিলাম। আর তারপরে কিন্তু আমি শেয়ার করব যে কিভাবে আমি আগের দিন রাতে সব কিছু গুছিয়ে রাখি, যে যদি পরদিন সকালবেলা কোনো কাজ থাকে বা অন্য কোনো তাড়া থাকে, তো সেক্ষেত্রে যাতে তাড়াতাড়ি রান্না করতে পারি সেজন্য আমি কিন্তু এখানে পরদিন সকালে যে ভাজিটা করব ওই ভাজিটাই কুটে রেখে দিয়েছি। দেখা যায় পরদিন সকালে যে ভাজিটা করব ওটা যদি এভাবে কেটে প্রয়োজন মতো কুচি করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু পরদিন সকালে জাস্ট গ্যাস ওভেনে চাপিয়ে নিলেই হয়। আর এখানে কিন্তু আমি চালটাও ধুয়ে নিচ্ছিলাম। তো চালটা ধুয়ে মানে যতবার ধোয়া প্রয়োজন আর কি, আমি সাধারণত চাল 3বার ধুই। তো চালটা 3বার ধুয়ে এভাবে তারপর কিন্তু আমি জল ঝরিয়ে রেখে দেবো। এতে করে কিন্তু চালটা খুব সুন্দর ঝরঝরেও হবে ভাতটা, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়। আর সেই সাথে আমার কিন্তু সকালবেলা ধোয়াধুয়ির বেশ ঝামেলা থাকে না, জাস্ট রান্নাটা চাপিয়ে নিলেই হয়। তো আমি কিন্তু এখানে এর জন্য চালটাও এভাবে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে কিন্তু আমি যেহেতু এই সবজিটা কাটতে আমার অনেক সময় লাগে আর আমি বেশ কুচি কুচি করে কাটার চেষ্টা করি, তো এখানে এটা আমি বাঁধাকপি কেটে নিয়েছি। তো একটা বড় সাইজের বাঁধাকপি কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের বাঁধাকপি যেহেতু আমার একদিনে লাগবে না, তো এর জন্য আমি কিন্তু পলি ব্যাগে অনেকগুলো মানে ফ্রিজিং করে রাখবো। নর্মাল টেম্পারেচারেই এটা কিন্তু 1 মাস পর্যন্তও ভালো থাকে। আর এখানে
এখানে যতটুকু পরিমাণ আমার লাগবে পরদিন সকালে ততটুকু পরিমাণ আমি এই বোলটায় রেখে দিয়েছি। আর এখানে একটু লবণ ছিটিয়ে রেখেছি, যেহেতু আমি এই বাঁধাকপিটার বড়া বানাবো, তো এর জন্য লবণ ছিটিয়ে রাখলে দেখা যায় সকালবেলা একদম পানিটা ঝরে যাবে আর সুন্দরভাবে পানি ঝরিয়ে তারপর কিন্তু এটা বড়া ভেজে নিতে খুব বেশি সুবিধা হবে আর একদমই সময় লাগবে না। আর এখানে কিন্তু আমি যেহেতু মুগ ডাল দিয়ে মাংস রান্না করব, এর জন্য মাংসটাও বের করে রেখেছি, না হলে সকালবেলা কিন্তু ফ্রিজ থেকে মাংস বের করতে আর সেই মাংস আবার বরফ গলাতে অনেকটা সময় লেগে যায়। এর জন্য রাতের বেলায় কিন্তু আমি ফ্রিজ থেকে ওটা বের করে জাস্ট ঢেকে রেখেছি, আর ওটা কিন্তু সকালবেলা দেখা যায় গলে নরম হয়ে যাবে, আর তখন কিন্তু মাংসটা রান্না করতে আমার বেশ সুবিধা হবে। আর বরফ গলানোর জন্য যে টাইমটা লাগবে ওই টাইমটাও আমার বেঁচে যাবে। আর এখানে কিন্তু আমি বেশ কিছু মাছ ভেজে নিয়েছি। এভাবে মাছ ভেজে 3-4 দিন পর্যন্ত কিন্তু নর্মাল ফ্রিজের টেম্পারেচারে আমি রেখে দিতে পারি। এতে করে কিন্তু আমার প্রতিদিন মাছ ভাজার যে ঝামেলাটা, এছাড়াও মাছ ফ্রিজ থেকে নামানোর পর বরফ গলাতে যে টাইমটা লাগে আর মাছ ভাজতে যে সময়টা লাগে সেই সময়টাও বেঁচে যাবে। তো এভাবে কিন্তু আমি বক্সে ভরে ভরে অনেকগুলো মাছ একসাথে ভেজে রেখে দিই, যাতে করে আমার মাছ রান্না করতে খুব সুবিধা হয়। তো এর জন্যই আমি এখানে বেশ কিছু মাছ ভেজে রেখে দিয়েছি। আর সকালবেলা উঠে কিন্তু এই মাছটা ঝোল বানিয়ে নিতে আমার একদমই সময় লাগবে না। এছাড়াও আমি মাছের ঝোল রান্না করার যে মশলা সেটাও কিন্তু কষিয়ে রেখে দিই। দেখা যায় আগের দিন রান্না করার সময় এভাবে যদি মশলা অনেকগুলো একসাথে কষিয়ে বক্স ভরে রেখে দেই, এতে করে কিন্তু এক সপ্তাহ রান্নার ঝামেলাটা থাকে না। তো এভাবে এক সপ্তাহ কিন্তু ফ্রিজের নর্মাল টেম্পারেচারেই রাখা যায়। আর এতে করে কিন্তু সকালবেলা উঠে যখন তাড়াতাড়ি রান্না করার দরকার হয় তখন কিন্তু মশলাটা শুধু কড়াইতে বসিয়ে তারপর জল দিয়ে দিলে তাহলেই কিন্তু মানে তার মধ্যে তারপর মাছ, ডিম বা মাংস যেটাই রান্না করি না কেন সেটা দিয়ে দিলেই হয়। তো আমি কিন্তু আগের দিন রাতে এভাবে মানে দুপুরবেলায় মশলাটা রান্নার সময় কষিয়ে রেখে দিয়েছি এভাবে বক্স ভরে। আর সকালবেলা উঠে শুধু একটুখানি তেল দিয়ে তারপর কিন্তু মশলাটা দিয়ে এটার মধ্যে জল দিয়ে দেব। আর এটাকে কিন্তু কষানোর জন্য যে টাইমটা সেটাও আমার লাগবে না, সেই টাইমটাও কিন্তু আমার বেঁচে যাবে। তো আমি কিন্তু এইভাবেই একদিন একটু কষ্ট করে সব কিছু যদি গুছিয়ে রাখি তাহলে কিন্তু আমার রান্নার সময় অনেকটাই হেল্প হয়, সময় বেঁচে যায়। আর তাছাড়া এই গরমে কিন্তু কিচেনেও বেশিক্ষণ থাকা লাগে না, তো তাতে করে কিন্তু রান্নার সকালবেলা যে ঝামেলাটা এই ঝামেলাটা কমে যায়। তো আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করব। জানি না আজকের ভিডিওটা কার জন্য কতটা হেল্পফুল হবে, তবে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না। আর প্রতিদিনের মতোই বলে নিচ্ছি, কেউ লাইক দিতে ভুলে গিয়ে থাকলে একটু চেক করে লাইক দিয়ে দেবেন। আর যদি কেউ নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে কিন্তু আমার চ্যানেলের কোনো কিছু ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যেতে পারেন। তো আমি কিন্তু এখানে তারপর দিন এভাবে মাছটা রান্না করে নিয়েছিলাম। আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।